ফিলিস্তিনের জন্য বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার সাথে সাথে বিবির ক্ষয়ক্ষতির স্তূপ। অকুপাই গাজা অভিযানের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। শুধু সৈন্য নয়, এখন বিবির সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো হারাচ্ছে। যুদ্ধে ক্ষয়ক্ষতির পর দক্ষিণ ইসরায়েলে একটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হয়েছে। গাজা অভিযানে একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কিছুক্ষণ পরেই ড্রোনটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ফ্রান্স আইডিএফ বিরোধী পরিকল্পনা প্রস্তাব করার সাথে সাথে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী হেরে যাচ্ছে। ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল 24শে সেপ্টেম্বর আরেকটি সামরিক আঘাতের সম্মুখীন হয়েছে। প্রতিবেদন অনুসারে দক্ষিণ ইসরায়েলের পশ্চিম নেগেভ এলাকায় একটি ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন বিধ্বস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েল অনুসারে আইডিএফের বরাত দিয়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। সৈন্যরা ড্রোনটি সংগ্রহ করেছে। আইডিএফ অনুসারে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অকুপাই গাজা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ড্রোনটির দুর্ঘটনাটি ঘটেছে। 24শে সেপ্টেম্বর আইডিএফের গিভাতি রিকনেসান্স ইউনিটের একজন সৈনিক গুরুতর আহত হন। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় ওই সৈনিক আহত হন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে 2 দিন আগে 22শে সেপ্টেম্বর গাজা সিটিতে একজন আইডিএফ অফিসার নিহত হন। আইডিএফ সৈনিকের নাম 27 বছর বয়সী মেজর শাহার নেতানেল বোজাগলো। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে বোজাগলো হলেন আইডিএফের নতুন গাজা আক্রমণে নিহত প্রথম সৈনিক। উল্লেখযোগ্যভাবে 18 সেপ্টেম্বর আইডিএফের একজন মুখপাত্র দক্ষিণ গাজায় 4 সৈন্যের মৃত্যুর ঘোষণা দেন। প্রতিবেদন অনুসারে আইডিএফ 16 সেপ্টেম্বর অকুপাই গাজা স্থল অভিযান শুরু করে। ইসরায়েলের কূটনৈতিক বিপর্যয়। কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনের পক্ষে পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ফ্রান্স সহ 11টি দেশ জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছে, কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। ফিলিস্তিনি রাষ্ট্রের পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফ্রান্সের আরেকটি প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। টাইমস অফ ইসরায়েল গাজায় একটি বহুজাতিক টাস্ক ফোর্সের জন্য একটি ফরাসি প্রস্তাব অ্যাক্সেস করেছে। এই উদ্যোগটি হলো একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন, যা গাজায় আইডিএফকে প্রতিস্থাপন করবে। প্রস্তাবটিতে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকটি রাষ্ট্র এই বাহিনী নেতৃত্ব দিতে পারে, যার মধ্যে মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নাম রয়েছে। প্যারিস প্রস্তাবের একটি মূল বিষয় হলো যুদ্ধ শেষ হওয়ার পরে হামাসকে নিরস্ত্র করার কাজ শুরু হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই বলেছেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। নেতানিয়াহুর গাজা শহরের অভিযানে নতুন ধাক্কা। স্নাইপার হামলায় আইডিএফ সেনা নিহত। গাজা শহরের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি সেনারা শহরের নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছে, অন্যদিকে হামাস পাল্টা আঘাতে দেখাচ্ছে ভয়ঙ্কর প্রতিরোধ। 24শে সেপ্টেম্বরের দিনে এই সংঘর্ষে যোগ হলো আরও একটি রক্তাক্ত অধ্যায়। হামাসের স্নাইপার আক্রমণে প্রাণ হারালেন এক তরুণ আইডিএফ সৈন্য। স্নাইপারের গুলিতে তরুণ সৈন্য নিহত। বেরশেবা শহরের 21 বছর বয়সী সৈন্যটি নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ গাজা শহরের একটি পোস্টে পাহারায় থাকাকালে হঠাৎ হামাসের এক স্নাইপারের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। আইডিএফ জানিয়েছে, ডেমলাশ নামের ওই সৈন্য একটি গার্ড পজিশনে দায়িত্ব পালন করছিলেন। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি নাহাল ব্রিগেডের সাহসী যোদ্ধা সার্জেন্ট কর্পোরাল লালচাও সাইমন ডেমলাশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সমগ্র ইসরায়েল তার বীরত্বের প্রশংসা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারকে আলিঙ্গন করছে। আমাদের সৈন্যরা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না জিম্মিদের মুক্তি এবং শত্রুদের পরাজয় নিশ্চিত হয়। তার স্মৃতি ধন্য হোক। আইডিএফ হতাহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনার ফলে গাজা শহরের নতুন আক্রমণে নিহত আইডিএফ সৈন্যের সংখ্যা দাঁড়ালো 2 জন। আর পুরো যুদ্ধের হিসাব ধরলে টাইমস অফ ইসরায়েল এর তথ্য অনুযায়ী মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 471 জন। প্রতিদিনের সংঘর্ষের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে ইসরায়েলের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হামাসের পাল্টা বার্তা, ট্যাঙ্কেও আঘাত। এদিকে শুধু স্নাইপার আক্রমণেই থেমে থাকেনি হামাস। সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত হেনেছে। আক্রমণে ব্যবহার করা হয়েছে ইয়াসিন 105 অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র। হামাস আরও দাবি করেছে ট্যাঙ্ক ক্রুদের মধ্যে হতাহত হয়েছে। তবে আইডিএফ এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
টুইস্ট, দখল নাকি ফাঁদ? নেতানিয়াহুর লক্ষ্য ছিল গাজা শহরে পূর্ণ দখল প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইসরায়েল যতই ঘেরাটো বাড়াচ্ছে, ততই হামাস নতুন কৌশলে আঘাত হানছে, কখনো স্নাইপার, কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলাফল, সেনাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং অভিযান যেন উল্টোই রাজনৈতিক ও সামরিক চাপে পরিণত হচ্ছে। গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকে হামাস বারবার প্রমাণ করছে তাদের প্রতিরোধ এখনও ভাঙেনি। অন্যদিকে ইসরায়েলের জন্য এই লড়াই হয়ে উঠছে এক অস্বস্তিকর সমীকরণ। প্রতিদিনের ক্ষতি, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন জেগেছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত দখলের গল্প লিখবে, নাকি নেতানিয়াহুর জন্য আরও বড় রাজনৈতিক ফাঁদ তৈরি করবে? ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নতুন বার্তা আঘাত হেনেছে ইসরায়েলের বুকে। দক্ষিণ ইসরায়েলের আকাশে হঠাৎ ভেসে এলো ড্রোন, গন্তব্য কৌশলগত শহর ইলাদ। মুহূর্তেই নেমে এলো বিস্ফোরণের ঝড়। ইয়েমেনের হুথি যোদ্ধারা ঘোষণা করল, সফলভাবে আঘাত হেনেছি, শত্রুর প্রতিরক্ষা ভেদ করেছি। এই হামলায় আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ। ইরান সমর্থিত এই গোষ্ঠী বলছে, দুটি ড্রোন ছোড়া হয়েছিল আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে। দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের উম্মে আল রাশরাশ এলাকায় তাদের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাদের অবস্থান। হুথিদের দাবি, অভিযান সফল হয়েছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ প্রমাণিত হয়েছে। ২৪ ঘণ্টায় দ্বিতীয় আঘাত। এটি কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয়, গত ২৪ ঘণ্টার মধ্যেই এটি হুথিদের দ্বিতীয় অভিযান। তারা ড্রোন হামলা চালিয়েছিল ইলাদ ও বীরশেবার বিভিন্ন স্থানে। প্রতিটি হামলায় ছিল গাজার প্রতি সংহতির বার্তা, প্রতিটি আঘাত ছিল ফিলিস্তিনের মাটির জন্য। হুথিদের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় অবিচল যোদ্ধাদের আমরা স্যালুট জানাই। তারা শুধু গাজাকেই নয়, সমগ্র জাতিকে রক্ষা করছে। ইসরায়েলের পাল্টা বক্তব্য। তবে ইসরায়েল বলছে, বাস্তবে মাত্র একটি ড্রোন ইলাকে আঘাত করেছে, এতে ২ জন গুরুতর আহত হয়েছে। আরেকটি ড্রোন ইসরায়েলে পৌঁছানোর আগেই ব্যর্থ হয়েছে বা ভূপাতিত হয়েছে বলে দাবি করছে তারা। একদিন আগেও হুথিরা একাধিক ড্রোন হামলার কথা বলেছিল, কিন্তু ইসরায়েল বলছে সেদিন ইয়েমেন থেকে কোনো ড্রোন পৌঁছায়নি। অর্থাৎ হয় উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে, নয়তো মাঝপথে বিধ্বস্ত হয়েছে। তবুও আঘাতের বাস্তবতা যাই হোক, একটি সত্য স্পষ্ট, হুথিদের ড্রোন ইসরায়েলে আঘাত হানছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি দ্বিতীয়বারের মতো সরাসরি ক্ষতি করেছে, আর প্রতিদিনই ইসরায়েলকে ইয়েমেন থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হচ্ছে। হুথিরা বলছে, তাদের আক্রমণের একটি উদ্দেশ্য গাজার জন্য লড়াই। গাজার যুদ্ধে ইসরায়েলের আগ্রাসন না থামলে এবং অবরোধ না তুললে এসব হামলা চলতেই থাকবে। শক্তির প্রদর্শন। ইসরায়েল বারবার ইয়েমেনের ভেতরে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে, তবুও তাদের থামানো যায়নি। হুথিরা বারবার প্রমাণ করছে তারা শুধু প্রতিরোধ করছে না, বরং দূরত্ব অতিক্রম করে ইসরায়েলের অভ্যন্তরেও আঘাত হানার ক্ষমতা রাখে। ইলাতের এই হামলা তাই শুধু একটি সামরিক অভিযান নয়, এটি এক রাজনৈতিক বার্তাও। গাজার রক্তের প্রতিশোধ নিচ্ছে ইয়েমেনের যোদ্ধারা। হুথি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি গাজায় হামলা বন্ধ হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়, তবে ইসরায়েলের বিরুদ্ধে তাদের আক্রমণও বন্ধ হবে। কিন্তু এখন পর্যন্ত সেই সম্ভাবনা নেই। ফলে আকাশে ড্রোনের শব্দ হয়তো আরও বহুবার শোনা যাবে, আর হুথিরা সেই শক্তির কথাই আবার স্মরণ করিয়ে দিল। ইরানের বিশাল সাফল্য, খামেনির দেশ উন্মোচন করল ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মসূচি। মধ্যপ্রাচ্যের অন্ধকারে হঠাৎ যেন বজ্রপাত। তেহরান ঘোষণা করেছে তারা উন্মোচন করেছে ইসরায়েলের বহুদিনের লুকানো পারমাণবিক কর্মসূচি। ইরানি গোয়েন্দারা নাকি এমন সব নথি ও তথ্য হাতে পেয়েছে যা ইসরায়েলের অস্তিত্ব কাঁপিয়ে দেওয়ার মতো। ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত প্রতিবেদনে বলা হয়েছে, ডিমোনা পারমাণবিক স্থাপনার তথ্য, শীর্ষ ইসরায়েলি বিজ্ঞানীদের তালিকা এবং গোপন গবেষণাগারগুলোর খুঁটিনাটি এখন তাদের হাতে। শুধু তাই নয়, ইরানের দাবি, এসব ফাঁস হওয়া নথিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণও পাওয়া গেছে। খাতিবের বিস্ফোরক দাবি। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন, আমাদের হাতে এখন লক্ষ লক্ষ পৃষ্ঠার নথি। এটাকে আমরা বলছি তথ্যের ভাণ্ডার। ইসরায়েলি নাগরিক, সেনা ও কর্মকর্তারা নিজেরাই আমাদের সহযোগিতা করেছে।
খাতিবের দাবি, কেউ অর্থের লোভে, আবার কেউ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ঘৃণা থেকে ইরানকে তথ্য দিয়েছে। তিনি ব্যঙ্গ করে বলেন, নেতানিয়াহু, ইরানের পানির সমস্যা সমাধান নিয়ে ভাবার আগে তোমার সেই কর্মীদের আর্থিক সমস্যার কথা ভাবো, যাদের অনেকেই টাকার জন্য, আবার কেউ তোমার প্রতি বিরক্ত হয়ে আমাদের সাথে সহযোগিতা করছে এবং এখনো করছে। মার্কিন ছায়া। ইরানি মিডিয়ার ভাষ্য অনুযায়ী ফাঁস হওয়া নথিতে ইসরায়েলি গোপন প্রকল্পগুলোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগও রয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবুও ইরান এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, শত্রুদের ভেতরে ভাঙন ধরানো তাদের কৌশলের অংশ এবং তারা শুধু সীমান্তে নয়, প্রতিপক্ষের ভেতরেও প্রবল শক্তি নিয়ে প্রবেশ করতে সক্ষম। দীর্ঘসূত্রতার নতুন মাত্রা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে দেখে আসছে, আর চলতি বছরের জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধ সেই বৈরিতাকে আরও ঘনীভূত করেছে। তখন ইসরায়েল বলেছিল, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ৩টি ইরানি পারমাণবিক স্থাপনা ধ্বংসও করেছিল। কিন্তু আজকের এই গোয়েন্দা নাটক যেন উল্টো দিকে আঘাত। ইরান বিশ্বকে জানিয়ে দিল, যুদ্ধ শুধু আকাশে ক্ষেপণাস্ত্র ছুড়ে নয়, তথ্যের যুদ্ধে জেতাও সমান গুরুত্বপূর্ণ। ইরানের শক্তির বার্তা। বিশ্লেষকদের মতে ইরানের এই ঘোষণা শুধু তথ্য ফাঁস নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। একদিকে ইসরায়েলকে বিব্রত করা, অন্যদিকে দেখানো ইরান শুধু টিকে নেই, বরং প্রতিপক্ষের গোপন কক্ষ পর্যন্ত পৌঁছাতে সক্ষম। তেহরানের এই প্রকাশে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে উস্কে উঠেছে। ইসরায়েল কিভাবে জবাব দেবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান বিশ্বকে আবারও মনে করিয়ে দিল, তারা কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, গোপন যুদ্ধেও এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। ইরানের বিপ্লবী গার্ড, ধ্বংসের ভেতর থেকে উঠে আসা শক্তি। আকাশে যুদ্ধবিমান, শহরে বিস্ফোরণ, সীমান্তে আগুন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এমন এক বাহিনী যেটিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, যার ঘাঁটিতে বোমা বর্ষণ করেছিল ইসরায়েলি জোট। তবুও তারা দাঁড়িয়ে আছে, আরও উঁচু, আরও শক্তিশালী। মার্কিন ড্রোন মেরেছে তাদের শীর্ষ কমান্ডার, ইসরায়েলি গোয়েন্দারা অনুপ্রবেশ করেছে তাদের ভেতরে, কিন্তু প্রতিবার মৃত্যুর ছায়া যেন নতুন প্রাণ এনে দেয় এই বাহিনীকে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভেবেছিল তারা IRGC-কে নত করেছে, অথচ ফল হলো উল্টো। ক্ষেপণাস্ত্রের ঝড়ে ইসরায়েলি শহরগুলো কেঁপে উঠল, কোটি কোটি ডলারের ক্ষতি হলো। আকাশে উড়ে আসা শত্রু ড্রোন ভূপাতিত হলো একের পর এক। এ যেন মৃত্যু থেকে পুনর্জন্মের গল্প। জাতীয়তাবাদের আগুন। ইরানিদের সবাই যে সরকারের সমর্থক তা নয়, তবুও যখন ইসরায়েলের বোমা তেহরানের আকাশ চিরে নামে, তখন একটাই শব্দ গর্জে ওঠে, প্রতিরোধ। IRGC সেই প্রতিরোধের প্রতীক। বিদেশি হামলা ঠেকানো শুধু সামরিক কাজ নয়, এটি জাতীয় গর্ব। এ কারণেই সাধারণ মানুষ, যারা হয়তো সরকারের সমালোচক, তারাও এই বাহিনীর শক্তিকে নিজেদের বর্ম মনে করে। যুদ্ধ থেকে রাষ্ট্রে। 1979 সালের বিপ্লবের পর IRGC জন্মেছিল জনগণের সেনাবাহিনী হিসেবে, কিন্তু 4 দশক পেরিয়ে আজও তারা শুধু সেনা নয়, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র। একদিকে তারা হামাস, হিজবুল্লাহর মতো মিত্র শক্তিকে সমর্থন দেয়, অন্যদিকে হাসপাতাল বানায়, বিশ্ববিদ্যালয় দাঁড় করায়, এমনকি তেহরানের মেট্রোর সুড়ঙ্গ খনন করে। অর্থনীতি, তেল থেকে অবকাঠামো, সবখানেই তাদের উপস্থিতি। কেউ বলে দুর্নীতি, কেউ বলে অপরিহার্য। সত্য হলো, তাদের ছাড়া ইরান এগোয় না। যুদ্ধের উত্তরাধিকার। 1980 থেকে 1988 টানা 8 বছর ইরান ইরাক যুদ্ধ। রক্ত, ক্ষুধা আর ধ্বংসের পর যে শক্তি ভরসা জুগিয়েছিল, তার নামও ছিল IRGC। রাস্তাঘাট, বাঁধ, রেলপথ, ধ্বংসস্তূপ থেকে ইরানকে দাঁড় করিয়েছিল তারাই। আজ আবার প্রয়োজন সেই দক্ষতার। মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতবিক্ষত ঘাঁটি, বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, মেরামতের দায়িত্ব আবার তাদের কাঁধেই। ছায়াযুদ্ধের পরবর্তী অধ্যায়। সিরিয়া, লেবানন, গাজায় ইসরায়েলি নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত, কিন্তু দুর্বলতা মানেই পতন নয়, বরং এখন নতুন প্রশ্ন জাগছে, তারা কি পারমাণবিক প্রতিরোধের পথে হাঁটবে? কারণ ইতিহাস বলে, যতবারই তাদের কোণঠাসা করা হয়েছে, তারা নতুন রূপে ফিরে এসেছে। গভীরে গেঁথে যাওয়া শিকড়। আজ ইরানের রাষ্ট্রযন্ত্রের ভেতরে আরও গভীর শিকড় গেড়েছে IRGC। জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলে তারা এখন মুখ্য খেলোয়াড়। ভবিষ্যতের যে কোনো যুদ্ধে কমান্ড ও কন্ট্রোলের চাবিকাঠি তাদের হাতে।
যতই যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তাদের দুর্বল করার চেষ্টা করুক, যত গভীরে যাবে আইআরজিসি, ততই কঠিন হবে তাদের উৎখাত করা। একটি দৃশ্য কল্পনা করুন। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে এক সৈনিক, পেছনে পতাকা, সামনে আগুন, আকাশে শত্রুর প্লেন, মাটিতে বোমার ক্ষত। তবুও তার চোখে ভয় নেই, কারণ সে জানে আইআরজিসি শুধু একটি বাহিনী নয়, এটি ইরানের আত্মা, যে আত্মাকে ভাঙা যায় না, মুছে ফেলা যায় না, দমন করা যায় না। পৃথিবীতে যদি কোনো দেশ ভেবেই রাখতে পারত যে ইসরায়েল তার উপর কখনো হামলা করবে না, তাহলে তা ছিল কাতার। কাতার ছোট একটি দেশ এবং ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। এর চেয়ে বড় বিষয় হলো কাতার যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এখানেই রয়েছে। তবে দোহার আকাশও কেঁপে উঠল। ইসরায়েলি বিমান হামলার ঝড় বয়ে যায় কাতারের রাজধানীর দিকে। স্যাটেলাইটে দেখা যায় দোহার আকাশরেখা কালো ধোঁয়ায় ঢেকে গেছে। বহুতল ভবনগুলি ঝড়ে ভেঙে পড়া, আগুনে পুড়ে গেছে। যে মুহূর্তে হামলা হয়, পুরো শহরে এক অদ্ভুত স্থবিরতা নেমে আসে। হামলার লক্ষ্য ছিল হামাস নেতাদের বৈঠক। যুদ্ধবিরতি আলোচনার সময় এই হামলা চালানো হয়েছিল বলে কাতারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তবে এই হামলার ধ্বংসযজ্ঞ শুধু লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকেনি। পাশের আবাসিক এলাকায় বিদেশি দূতাবাস ও স্কুলের কাছাকাছি থাকা ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইটে দেখা যায় হামলার দক্ষিণে কিছু ভবন আংশিকভাবে ধসে পড়েছে এবং পুড়ে গেছে। ক্ষতি সত্ত্বেও কিছু ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলায় 3টি মৃতদেহ এবং একজন নিরাপত্তা কর্মকর্তা শনাক্ত হয়েছে। তবে 2 জন এখনই নিখোঁজ। ফরেনসিক দল মানব দেহাবশেষের সাথে মিল খুঁজে বের করতে ব্যস্ত। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এই হামলা কাতারি ভূখণ্ডের অভ্যন্তরে একটি বিপজ্জনক উত্তেজনার সূচনা করেছে। হামাস জানিয়েছে খলিল আল হাইয়ার ছেলেসহ তাদের 5 সদস্য নিহত হয়েছে। এই হামলা শুধু ধ্বংসের নয়, রাজনৈতিক ভূমিকাতেও নতুন টুইস্ট এনেছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এটি যুদ্ধবিরতি এবং গাজা জিম্মিদের মুক্তির আশা ভেঙে দিতে পারে। নেতানিয়াহু হামলার পক্ষে সাফাই গিয়ে বলেছেন, হামাসই 7 অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী। তিনি কাতারকে সতর্ক করেছেন, হামাসকে বহিষ্কার না করলে আরও পদক্ষেপ নেওয়া হবে। দাবি করেছেন, ইসরায়েলের কাছে নিরাপদ আশ্রয়স্থল প্রমাণ রয়েছে। রাষ্ট্রপতি ট্রাম্পও এই হামলার নিন্দা জানিয়েছেন। তার মন্তব্য, এটি ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যায় না। তিনি স্বীকার করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কাতারকে মাত্র কয়েক মিনিট পর অবহিত করেছে, যখন হামলা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই ঘটনা কেবল স্থানীয় নয়, পুরো অঞ্চলের জন্যই হুঁশিয়ারি। কাতারের শীর্ষ নেতাদের নিঃশ্বাস আটকে গেছে। ধ্বংসস্তূপের মধ্যে খোঁজ চলছে নিখোঁজদের। আন্তর্জাতিক মহলে উত্তেজনার ঢেউ। একদিকে ধ্বংস, অন্যদিকে নিখোঁজের আতঙ্ক এবং রাজনীতি সংক্রান্ত চাপ। এই হামলা প্রমাণ করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা কতটা ভঙ্গুর। দোহা এখন কেবল ধ্বংসযজ্ঞের চিহ্ন নয়, এক ভয়ঙ্কর বার্তারও সাক্ষী। বার্তা স্পষ্ট, একটি দেশে হামলা মানেই পুরো অঞ্চলে অনিশ্চয়তা। 2 বছর ধরে ইসরায়েল গাজাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। 64,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছে। ফিলিস্তিনের বাইরে ইসরায়েল লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানে তার যুদ্ধযন্ত্র ছড়িয়ে দিয়েছে। লেবাননে তারা স্কুল ছুটির সময় ভিড় পাট্টাপূর্ণ এলাকায় পেজারের বিস্ফোরণ ঘটায়। আরব দেশগুলো এখন বড় এক সংকটে আছে। তারা কি এক হয়ে প্রতিক্রিয়া দেখাবে? তারা কি বুঝবে যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন তাদের সবার জন্য হুমকি? তারা কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমেরিকার ওপর চাপ দেবে, কিংবা এমন কোনো জোট বানাবে যেটা ইসরায়েলকে সামরিকভাবে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি আগের মতো চুপ করে বসে থাকবে?